যখন সন্ধ্যার আলো ফিকে হয়ে আসে তখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক নাম, এক মুখ, ডক্টর জাকির নায়েক। তিনি যেন দুই বিশ্বের মাঝখানে দাঁড়িয়ে আছেন। একদিকে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয়কারী একজন চিকিৎসক এবং ইসলামী পণ্ডিত, অন্যদিকে নিজের মাটির দেশে পলাতক অপরাধী। ভারতের আদালতের চোখে তিনি সন্ত্রাসের আগুন জ্বালানোর অভিযোগী, অর্থ পাচারের মাস্টারমাইন্ড। কিন্তু এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিয়ে 1 মাসের সফরের আমন্ত্রণ জানিয়েছে। এই সিদ্ধান্ত কি শুধু একটা ধর্মীয় অনুষ্ঠানের শুরু, নাকি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আকাশে একটা পারমাণবিক বিস্ফোরণের সূচনা? ভারতের রাগ ফুঁসছে আগুনের মতো, হুঁশিয়ারির শব্দ উঠছে বাতাসে। পিস টিভির পুরনো নিষেধাজ্ঞার কথা মনে পড়লে প্রশ্ন জাগে, কেন এখন এই লাল গালিচা? এটা কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের গোপন কৌশল, নাকি আরো গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ? চলুন এই রহস্যের পর্দা একটু একটু করে সরাই, দেখি কি লুকিয়ে আছে এর পেছনে। জাকির নায়েকের জীবন যেন একটা থ্রিলার উপন্যাসের পাতা। তার কথা বলার ধরন, ধর্মগ্রন্থ থেকে অনায়াসে উদ্ধৃতি টেনে আনা, যুক্তি দিয়ে বিতর্ক জয় করা, এসব তাকে বিশ্বব্যাপী একটা তারকা বানিয়েছে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, IRF আর পিস টিভি নেটওয়ার্কের মাধ্যমে তার বার্তা পৌঁছে গেছে কোটি কোটি মানুষের ঘরে। ইসলামের তুলনামূলক আলোচনা, ধর্মীয় জ্ঞানের গভীরতা, এতে অনেকের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু এই আলোর পাশেই লুকিয়ে আছে অন্ধকারের ছায়া। 2016 সালের 1 জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিসান বেকারিতে যে রক্তাক্ত হামলা ঘটে তা বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। বিশ্ব স্তম্ভিত। তদন্তের ধুলো কাটলে বেরোয় চাঞ্চল্যকর সত্যি। হামলাকারী কয়েকজন জঙ্গিরা নাকি জাকির নায়েকের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হতো। এই খবর যেন বোমা ফাটায়। শেখ হাসিনার সরকার আর দেরি করে না, তৎক্ষণাৎ পিস টিভিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে জাকির নায়েকের উপর চাপ বাড়ে। ভারতে তার সংস্থা IRFকে UAPA বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অধীনে নিষিদ্ধ করা হয় সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগে। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তার বিরুদ্ধে মামলা করে একের পর এক। বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা জাগানো, সন্ত্রাসে অর্থায়ন আর শত শত কোটি টাকার মানি লন্ডারিং, এই অভিযোগগুলো যেন তার খ্যাতির চারপাশে একটা কালো মেঘ জমিয়ে দেয়। কিন্তু জাকির নায়েক আর অপেক্ষা করেন না। 2016 সালেই ভারত ছেড়ে চলে যায়, আশ্রয় নেন মালয়েশিয়ায়। সেখানকার তৎকালীন সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয়। ভারত চেষ্টা করে একের পর এক পাসপোর্ট বাতিল, ইন্টারপোলের রেড নোটিশ জারির চেষ্টা, এক্সট্রাডিশনের অনুরোধ, কিন্তু মালয়েশিয়া প্রত্যেকবারই টেনে। তাদের যুক্তি সহজ, ভারতে তিনি ন্যায় বিচার পাবেন না। তবু মালয়েশিয়াতেও তার বিতর্ক থামে না। সংখ্যালঘু চীনা ও হিন্দু সম্প্রদায় নিয়ে মন্তব্য করলে বক্তৃতা দেওয়ার উপর নিষেধাজ্ঞা আসে। এটা প্রমাণ করে তার কথা কতটা স্পর্শকাতর, কতটা বিপজ্জনক হতে পারে। এখন আসুন বাংলাদেশের দৃশ্যপটে। ছাত্র আন্দোলনের ঝড়ে ক্ষমতা বদলে যায়, পুরনো নিয়মগুলো উড়ে যায়। অন্তর্বর্তী সরকার পূর্বের নিষেধাজ্ঞা তুলে নেয় জাকির নায়েকের উপর থেকে। শুধু সফরের অনুমতি নয়, 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর প্রায় 1 মাস দেশজুড়ে বক্তৃতার সুযোগ দেওয়া হয়েছে। এই খবর ভারতের কূটনৈতিক দুনিয়ায় যেন বজ্রপাত ঘটায়। 30 অক্টোবর নয়াদিল্লির এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেন, জাকির নায়েক পলাতক, ভারতে ওয়ারেন্টেড। কোনো দেশই ভারতের এই উদ্যোগকে অগ্রাহ্য করবে না। আশা করা হচ্ছে সহযোগিতা করবে। এই কথাগুলো শুধু বিবৃতি নয়, একটা গোপন হুমকি। ভারত চায় বাংলাদেশে পা রাখা মাত্র তাকে হাতে তুলে দেওয়া হোক। এটা তাদের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে হচ্ছে। দুই দেশের বন্ধুত্বে ফাটল ধরাতে পারে এমন। কিন্তু এই ঝড়ের মূলে কি? ভারতের রাগ শুধু একজন ব্যক্তির জন্য না, এর পেছনে লুকিয়ে আছে গভীরতর কারণ। প্রথমত, জাতীয় নিরাপত্তার ভয়। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর চোখে ডক্টর জাকির নায়েক র্যাডিক্যালাইজেশনের একটা প্রধান উৎস। বাংলাদেশের মাটি থেকে তার কথা সহজে ছড়িয়ে পড়বে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মতো সীমান্ত রাজ্যে। সেখানে তার অনুসারী লক্ষাধিক। একটা বক্তৃতা, একটা বার্তা, এতে সাম্প্রদায়িক উত্তেজনা জ্বলে উঠতে পারে, অস্থিরতা ছড়াতে পারে। ভারত কোনোভাবেই চায় না এমন একটা হুমকি তাদের দরজায় এসে দাঁড়াক। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ রাজনীতির চাপ। ভারতের বর্তমান শাসন হিন্দু জাতীয়তাবাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে। একটা প্রতিবেশী দেশ যদি এমন একজন বিতর্কিত ইসলামী প্রচারককে রাষ্ট্রীয় সম্মান দেয়, তাহলে অভ্যন্তরের রাজনৈতিক ঝড় উঠবে। বিরোধীরা এটাকে সরকারের ব্যর্থতা বলে চিত্রিত করবে, জনমতের খেলা শুরু হবে। তাই নিজেদের ইমেজ বাঁচাতে ভারত কঠোর হয়ে উঠছে। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক খেলা।
দক্ষিণ এশিয়ায় ভারত নিজেকে আঞ্চলিক নেতা হিসেবে দেখাতে চায়। বাংলাদেশ, যাকে তারা নিকটতম মিত্র মনে করে, যদি তাদের অনুরোধ উপেক্ষা করে তাহলে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো প্রতিবেশীদের কাছে ভুল সিগন্যাল যাবে। এটা ভারতের কর্তৃত্বকে দুর্বল করবে। জাকির নায়েক এখন শুধু একটা ব্যক্তি নন, এটা ভারতের আঞ্চলিক আধিপত্যের লড়াই। এবার প্রশ্ন উঠুক, বাংলাদেশ কেন এত বড় ঝুঁকি নিচ্ছে? ভারতকে চটিয়ে একটা পরীক্ষিত বন্ধুকে? এর উত্তর খুঁজতে হলে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির গভীরে ডুব দিতে হবে। প্রথম কারণ, জনপ্রিয়তা আর বৈধতার খোঁজ। ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া এই অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। টিকে থাকতে, ভবিষ্যতের পথ তৈরি করতে তাদের জনসমর্থন দরকার। জাকির নায়েক বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজের একটা বড় অংশের কাছে আদর্শ। তাকে আমন্ত্রণ করে সরকার সেই বিশাল জনগোষ্ঠীর হৃদয় জয় করতে পারে। এটা একটা সহজ কিন্তু শক্তিশালী পদক্ষেপ, জনপ্রিয়তার দরজা খুলে দেয়। দ্বিতীয়ত, সার্বভৌমত্বের ঘোষণা। বাংলাদেশের দীর্ঘদিনের একটা ধারণা আছে, আওয়ামী লীগের আমলে ভারতের প্রভাব অনেক কিছু নিয়ন্ত্রণ করত। পিস টিভির নিষেধাজ্ঞাকেও সে চশমায় দেখা হয়। এখন এই আমন্ত্রণ দিয়ে সরকার বলতে চাইছে বাংলাদেশ স্বাধীন। তাদের নীতি দিল্লির হুকুমে চলবে না, ঢাকার স্বার্থেই চলবে। এটা জাতীয়তাবাদের আবেগ জাগায়, জনগণের মনে শক্তি যোগায়। তৃতীয়ত, নতুন মিত্রের ইঙ্গিত। আন্তর্জাতিক সম্পর্কে ফাঁকা জায়গা থাকে না। ভারতকে উপেক্ষা করে বাংলাদেশ চীন, তুরস্ক বা পাকিস্তানের দিকে ইশারা করছে। এই দেশগুলোতে জাকির নায়েকের গ্রহণযোগ্যতা আছে আর তারা ভারতের প্রতিদ্বন্দ্বী। এটা একটা পরোক্ষ বার্তা, বাংলাদেশের হাতে বিকল্প বন্ধু আছে। ঝুঁকিপূর্ণ কিন্তু কূটনৈতিক দর কষাকষির একটা চাল। এখন সাসপেন্সের চূড়ান্ত অংশ, বাংলাদেশের সামনে কি পথ খোলা। প্রথম, ভারতের কাছে নতি স্বীকার করে জাকির নায়েককে হাতে তুলে দেওয়া, কিন্তু এটা রাজনৈতিক আত্মহত্যা। দেশে জনরোষ ফুটবে, সরকারের ইমেজ ধ্বংস হবে। দ্বিতীয়ত, ভারতের চাপে সফর বাতিল, এতে সরকার দুর্বল, মেরুদণ্ডহীন বলে প্রমাণিত হবে। তৃতীয়ত, ভারসাম্যের খেলা। সফর চালিয়ে যাওয়া কিন্তু কার্যক্রম নজরে রাখা। শুনতে ভালো কিন্তু বাস্তবে অসম্ভব। ভারত পর্যবেক্ষণে সন্তুষ্ট হবে না, তারা চায় ফেরত। আর জাকির নায়েকের মতো বক্তাকে শর্তে বাঁধা কঠিন। একটা ভুল কথা দুই দেশের মধ্যে আগুন জ্বালাতে পারে। যে পথই নেয় বাংলাদেশ, চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই সফর এখন আর সাধারণ ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা বাংলাদেশ ভারত সম্পর্কের লিটমাস টেস্ট। একজন ব্যক্তির জন্য দুই প্রতিবেশীর দীর্ঘ বন্ধুত্ব কি ভেঙে পড়বে? বাংলাদেশ কি অভ্যন্তরীণ জনপ্রিয়তা আর আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে ভারসাম্য ধরে রাখতে পারবে, নাকি এই ঝড় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে নতুন পথে নিয়ে যাবে? উত্তরটা সময়ের হাতে। কিন্তু এখনই মনে হচ্ছে আকাশের ঝড়ের গর্জন শুরু হয়েছে। কে জিতবে, কে হারবে, এটা দেখার জন্য সবাই অপেক্ষায়।